স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা সুনামগঞ্জবাসী, বিলীন হচ্ছে নদী পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি। ময়মনসিংহ ও খুলনায় বিএনপির বিভাগীয় কর্মশালা, দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। উত্তরাঞ্চলে নামছে তাপমাত্রার পারদ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.9। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সুনামগঞ্জে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। সুরমা, কুশিয়ারা, মহাসিং নদীর ভাঙনে একে একে বিলীন হচ্ছে নদী পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সর্বস্ব হারিয়ে দিশেহারা ভাটি জেলার মানুষ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প হাতে নিলেও কোনো কাজ হয়নি বলে দাবি এলাকাবাসীর। সুনামগঞ্জ সদর উপজেলার পশ্চিম সদরগড় গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার সুরমা নদীর ভাঙনে চোখের সামনে হারিয়েছেন আত্মীয় স্বজনের ভিটা। যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে তার ভিটাও। এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত পার করছেন তিনি। এরই মধ্যে নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে সদরগড় গ্রামের অন্তত 120টি পরিবার। প্রতিদিনই বিলীন হচ্ছে বাড়িঘর সহ ফসলি জমি। 2020 সালে নদী ভাঙন রোধে স্থায়ীভাবে পানি উন্নয়ন বোর্ড 191 কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু করলেও এর কোনো সুফল পাওয়া যায়নি। পুরোটা জায়গায় 120টার মতো ফ্যামিলি ছিল, প্রায় 70টা ফ্যামিলি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর এখন বর্তমানে 50টা ফ্যামিলি আছে এই জায়গায়। ওরাও উন্নত বাড়িতে থাকতেছে, কেউ ভাড়া থাকতেছে। মাটি তোলার পর থেকেই এই প্রত্যেকটা বাড়িঘর আরো দ্রুত ভাঙ্গা গেছে। আমরা অসহায়ের মধ্যে ভরছি, আমরা বাড়িঘর তখন থাকারও জায়গা নাই আমাদের এই অবস্থা। জেলার সুরমা, কুশিয়ারা, নলজুর, বটেরখাল, মহাসিং, নাইন্দা নদীর বিভিন্ন এলাকায়ও দেখা দিয়েছে ভাঙন। জেলার 12 উপজেলায় এরই মধ্যে নদীগর্ভে গেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও গ্রামীণ জনপদ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সুনামগঞ্জে সবচেয়ে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে দোয়ারাবাজার উপজেলায়। ইতিমধ্যে আমরা 6টি উপজেলায় 11টি স্থান চিহ্নিত করেছি এবং এই মধ্যে আমাদের দোয়ারাবাজার উপজেলায় কিছু অংশে কাজ হয়েছে এবং আমরা 3টে পয়েন্টে, আমরা সুনামগঞ্জের সুরমা নদীর 3টি পয়েন্টে আমরা স্থায়ী প্রতিরক্ষণ ব্যবস্থাপনা করতেছি এবং ইতিমধ্যে ঠিকাদারকে অর্ডার দেওয়া হয়েছে এবং তারা অলরেডি কাজ মাঠে কাজ শুরু করে দিয়েছে। নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হতে থাকায় আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন পার করছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। দীপ্ত বার্তাকক্ষ। আগামী বছরের 2 মার্চ হালনাগাদ করা ভোটার তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। এতে 17 লাখ নতুন ভোটার যোগ হবে। তবে প্রায় 28 লাখ ভোটার এখনও তালিকার বাইরে রয়েছেন। 2 মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। আজ নতুন কমিশনের প্রথম বৈঠক শেষে এসব তথ্য জানায় ইসি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথমবারের মতো বৈঠকে বসে নবগঠিত নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এতে অংশ নেন 4 নির্বাচন কমিশনার ও ইসির কর্মকর্তারা। 2.5 ঘণ্টা ধরে চলা এ সভায় বেশ কিছু বিষয় আলোচনা হয়। নির্বাচন কমিশনারদের অধীনে 4টি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া গুরুত্ব পায় ভোটার তালিকা হালনাগাদ। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। 2 মার্চে চূড়ান্ত আকারে 2 মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। 27 থেকে 28 লক্ষ ভোটার আমাদের ধারণা, এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজিবল। তিনি জানান, কোনো নির্বাচনের আগে ইসি চাইলে ভোটার তালিকা হালনাগাদ হবে। যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। সভার কার্যতালিকায় সংসদীয় আসনের সীমানার বিষয়টি থাকলেও তা নিয়ে আলোচনা করেনি কমিশন। তবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ কখন হবে তা পরিষ্কার করেনি কমিশন। আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এর আগে রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটি ৩ মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। এ নিয়ে ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় আরও বলেন, বাংলাদেশে উন্নয়ন বাজেটের 40% অর্থ তছরূপ হয়েছে। সেই সঙ্গে দেশের 10% মানুষ দেশের 85% সম্পদ ভোগ করেছেন। তিনি জানান, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার 5 বছর দায়িত্বে থাকবে না। তবে অন্তত আগামী 2 বছরের কর্মপরিকল্পনা সামনে থাকতে হবে বলেও উল্লেখ করেন শ্বেতপত্র কমিটির প্রধান। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, আরেকটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা। যদি নিরাপত্তা না থাকে, যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা এবং জনসম্পৃক্ত বিষয়ে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কর্মশালায় ময়মনসিংহ বিভাগে বিএনপি ও অঙ্গ সংগঠনের 360 জন ডেলিগেট অংশ নেন। কর্মশালার দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে খুলনাতেও চলছে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। সোমবার ঝালকাঠিতে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে উল্লেখ করে জামায়াতের আমির আরও বলেন, তারা চেয়েছিল বাংলাদেশকে অশান্ত করতে, কিন্তু এদেশের মানুষ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। শফিকুর রহমান বলেন, তারা এমন দেশ চান যেখানে কৃষক আর ফসলের ন্যায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ন্যায্য মজুরি। 15.5 বছর এদেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি, মর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করেনি। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়নি, অনেকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, খুন এবং গুম দিয়ে এই দেশটাকে ভরে দেওয়া হয়েছে, বহু মায়ের বুক খালি করা হয়েছে, বাবার সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে প্রশ্রয়ের নামে হত্যা করা হয়েছে, বিচারের নামে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। বিশেষ করে এই জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। এরপর গত 13 আগস্ট এ বছরের ছুটি বাতিলের প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এখন পুরো রায়টি স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ। একদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে। হাসপাতালে আসতে দেরি করা ও সচেতনতার অভাবে চলতি শীতে ডেঙ্গুর আক্রান্ত রোগী বাড়ছে বেশি। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সচেতনতা বাড়াতে প্রচারণা আরও জোরদার করা দরকার বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর।
সোমবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানানো হয়। এ সময় মহাপরিচালক বলেন, বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি। তবে সঠিক সময় হাসপাতালে আসলে এবং চিকিৎসা নিলে এই হার অনেক কমিয়ে আনা সম্ভব। চলতি বছর এখন পর্যন্ত ৬৭ জন চিকুনগুনিয়া এবং ১১ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে তারা দেরিতে আসতেছে। তো আপনারা জানেন যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ একটা উত্তম ব্যবস্থাপনা। ২ নম্বর হচ্ছে ডেঙ্গু, যেহেতু একটা জ্বর নানাবিধ কারণে হয়। এই বিষয়গুলোকে আমাদের মনের মধ্যে কিছুই হবে না ভাব ধরে আমরা ব্যবস্থাপনায় নিজেরা অত সযত্ন না। উত্তরের হিমেল হাওয়ায় ক্রমেই তাপমাত্রার পারদ নামছে দেশের উত্তরাঞ্চলে। কনকনে ঠান্ডা পড়ছে রাত থেকে সকাল পর্যন্ত। দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.২ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। পঞ্চগড়ে গত ৫ দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে রয়েছে। সোমবার সকাল ৯টায় জেলার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় তেঁতুলিয়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র নওগাঁয়। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উদযাপিত হয়েছে। সকাল ১০টায় চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে সরকারিভাবে দিবসটি পালন করেছে পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে গণসমাবেশ ও আলোচনা সভায় বক্তারা জানান, বর্তমান সরকারের আমলে চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য সমস্যা সমাধানে আশাবাদী পাহাড়ি সংগঠনের নেতারা। এর আগে দিনটি উপলক্ষে সকালে আলোচনা সভা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF। ভারতীয় সংবাদ মাধ্যম ও রাজনীতিবিদদের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দুপুরে চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে আয়োজিত সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের কিছু চ্যানেল এবং মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে। বাংলাদেশে সকল সম্প্রদায়, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অবস্থান করছে দাবি করে অবিলম্বে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধের দাবি জানান তারা। খুলনায় কাজী ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিপো উদ্বোধন করা হয়েছে। দুপুরে খুলনার বয়রাস্ত রায়ের মহল এলাকায় এই ডিপোর উদ্বোধন করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। ২০,০০০ লিটার ধারণ ক্ষমতার কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খুলনার এই ডিপো থেকে খুলনা বিভাগ সহ ১৩টি জেলাতে ৫৪ জন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়ে থাকে। এর মধ্যে ৪৮ ধরনের ফ্রোজেন আইটেম ও আইসক্রিমের ২টি ব্র্যান্ডের ১১০ ধরনের আইটেম সরবরাহ করা হয়। এছাড়া ১৮টি কাজী ফার্মস কিচেন আউটলেট ও ফ্র্যাঞ্চাইজি চেইন শপগুলোতেও এই সকল পণ্য সরবরাহ করা হয়ে থাকে। খুলনায় আমাদের অপারেশন অনেক আগে থেকেই আছে, তবে এখন যেই জায়গাটা আমরা নিয়েছি এখানে অনেক বড় পরিসরে কাজ করার সুযোগ আছে। আমরা আমাদের ফ্রিজার যেটা ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা ইনভেস্ট করছি, একটা বড় কোল্ড রুম নেওয়া হচ্ছে। আমাদের টিমটাও এখানে খুব ভালো, খুব সুন্দর করে কাজ করছে এবং সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা এখানে আছি। মেঘনা ব্যাংকের ধানমন্ডি শাখার অধীনে কলাতিয়া উপশাখার কার্যক্রম শুরু হয়েছে।
সম্প্রতি মেঘনা ব্যাংকের কলাতিয়া উপশাখা উদ্বোধন করা হয়। কলাতিয়া বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মেঘনা ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল সার্ভিস ডিভিশনের প্রধান সৈয়দ ফজলে ইমাম, ধানমন্ডি শাখার প্রধান শারমিন রহমান এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মোয়াজ্জিম হোসাইন জুয়েল। বক্তারা জানান, কলাতিয়া উপশাখা থেকে গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং সেবা পাবেন। মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্মাননা পেয়েছে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান। রোববার মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বসুন্ধরা গ্রুপের টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড TSLL এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডকে সম্মাননা প্রদান করে। TSLL এর হেড অব শিপ অপারেশন অ্যান্ড এজেন্সি ক্যাপ্টেন মাহবুবুল আলম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। তিনি জানান, গত অর্থবছরে TSLL 50টি মাদার ভ্যাসেল পরিচালনা থেকে মোংলা বন্দর প্রায় 13 কোটি টাকা রাজস্ব আয় করেছে। মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মোট 29টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি জমকালো বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির কুয়াকাটায় একটি হোটেলে এই প্রজেক্টের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আহমেদ সোহান এবং ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ আরিফুজ্জামান সহ অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিঁপড়ার ডিম সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন শেরপুরের পাহাড়ি জনপদের অনেক বাসিন্দা। প্রতিদিন একজন আয় করেন 500 থেকে 1000 টাকা। এই ডিমের ক্রেতা দেশের বিভিন্ন জায়গার মৎস্য শিকারীরা। চলছে ডিম সংগ্রহের কাজ, তবে তা মুরগি, হাঁস বা কোনো পাখির নয়। অদ্ভুত হলেও সত্য যে পিঁপড়ার ডিম সংগ্রহ করছেন শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদের বাসিন্দারা। ভোর থেকে শুরু করে সারাদিন ডিম সংগ্রহের কাজ করেন কয়েকশো মানুষ। লম্বা চিকন বাঁশ, কাস্তে ও খাঁচিসহ বিভিন্ন উপকরণ নিয়ে ভোরের সূর্যের আলো ফুটলেই বেরিয়ে পড়েন বিজয়পুর ও কামালপুরের বাসিন্দারা। পাহাড়ের বিভিন্ন গাছে থাকা পিঁপড়ার বাসা থেকে ডিম সংগ্রহ করে সন্ধ্যায় ফিরে যান ঘরে। পরে এগুলো ঢেলে দেন তারা বিছানো কাপড়ে। আরেকটি কাপড় দিয়ে ডিম থেকে আলাদা করা হয় পিঁপড়া। পরে ওজন করে তা বুঝিয়ে দেওয়া হয় মহাজনের কাছে। প্রতি কেজির দাম 1000 থেকে 1200 টাকা। আমরা এটা মনে করেন পাহাড় থেকে সংগ্রহ করি, গাছের ডালে থাকে, পাতায় পাতায়। এখন ওখান থেকে নিয়ে এসে আমার এখানে আছে, পাইকার আছে, পাইকারিতে আমরা বেশি। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে থাকে বেশি, বড় গাছে বেশি থাকে। এটা মহাজনরা প্রতি কেজি 1500 থেকে 1800 টাকায় বিক্রি করেন মাছ শিকারীদের কাছে। পিঁপড়ার ডিম সংগ্রহ একটি লাভজনক পেশা হওয়ায় পাহাড়িদের পাশাপাশি অন্যান্যরাও যুক্ত হচ্ছেন এই পেশায়। বহুত পরিবার এবং এলাকার লোকজন সবাই এটার মধ্যে জড়িত। মনে করেন আমার ভাইনচারীরাও এগুলা করতেছে, উপজাতিরাও করতেছে। মাছ মারার জন্য কিনে নেয়। এরপরে এই এলাকাটা খুব অভাবী এলাকা, এই জন্য এই এলাকার ভিতরে একটু পিঁপড়ার ডিম পাওয়া যায়। পাহাড়ে গেলে এইটাই আদিবাসী বা মুসলমান সময় ওরা মিলিয়া ডিম ভাঙ্গে, দিন গেলে 400-500 টাকার ডিম আনতে পারে। আমাদের এখানে দৈনিক 40 থেকে 50 কেজি ডিম উৎপন্ন হয় আর কি। পাহাড় থেকে লেবাররা সংগ্রহ করে আনে। আমরা এগুলা শেরপুর, জামালপুর, নকলা, গাজীপুর, টঙ্গী, খিলকেত, আশুলিয়া এইগুলা জায়গায় আমরা আর কি এগুলা বিক্রি করে থাকি। অবশ্য এই পদ্ধতিতে পিঁপড়ার ডিম সংগ্রহের পক্ষে নয় বন বিভাগ। কিছু লোক এখান থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করে মাছের টুপ হিসেবে ব্যবহার করছে। তো এটা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর এবং বন বিভাগ এভাবে উদ্যোগ নিয়েছে এবং আমাদের যেসব কর্মীরা আছে তারা দেখা মাত্রই তাদের কাছ থেকে নিরুৎসাহিত করতেছে এবং তাদের এই ব্যাপারে কঠোর উদ্যোগ গ্রহণ করেছে। বছরের 6 মাস কাজের ব্যস্ততা থাকে, বাকি সময় অলস পার করতে পছন্দ করেন এই পেশার সাথে জড়িতরা। দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা সুনামগঞ্জবাসী, বিলীন হচ্ছে নদী পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি। ময়মনসিংহ ও খুলনায় বিএনপির বিভাগীয় কর্মশালা, দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এবং উত্তরাঞ্চলে নামছে তাপমাত্রার পারদ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.9। এই ছিল দীপ্ত সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।